নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল কারিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। স্বাগতম আমার অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো এবং সুস্থ আছো। আমি আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন কোনো কিছু নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে খুশি হবে যে আমি আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের জন্য স্লাইড তৈরি করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেসিক্যালি একটা জিনিস। তোমরা যদি আমার সঙ্গে আমার শেষ পর্যন্ত থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক বেসিক জিনিস তোমরা জানতে এবং শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ওদের আগ্রহের সঙ্গে অপেক্ষা করছো আসলে আমি কোন বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে চলো আমরা দেখি আসলে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নতুন স্লাইডে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেন্টেন্স পার্ট অন। বলে রাখি আমি পার্ট অন, পার্ট 2 এবং পার্ট 3 এবং পার্ট 4 চারটা পার্ট আলোচনা করেছি সেন্টেন্সের উপরে। হয়তো তোমরা ভাবতে পারো পার্ট চারটা এতগুলো পার্ট কিভাবে সম্ভব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সেন্টেন্সটাকে কয়েক ভাগে ভাগ করে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না সেন্টেন্সকে কয়েক ভাগে ভাগ করা যায়। তো আমার এই পার্ট 1 থেকে শুরু করে পার্ট 4 পর্যন্ত কিন্তু সমস্ত আলোচনা আছে সেন্টেন্সের উপরে। তো তোমরা আমার পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত আলোচনা শ্রবণ করবে এবং দেখবে, কারণ পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত প্রত্যেকটা পার্টের সঙ্গে আরেকটি পার্টের রিলেশন আছে, সম্পর্ক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই। আমরা এই স্লাইডে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি দেখতে পাচ্ছি সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট, কাইন্ডস অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেকগুলো ওয়ার্ড কিন্তু এখানে দিয়েছি, অনেকগুলো। এর মধ্যে সেন্টেন্সকে যে কয়েক ভাগে ভাগ করা যায়, সমস্ত সেই ভাগগুলি যে অংশগুলো পাওয়া যায় সমস্ত অংশগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। কিন্তু আমি নির্দিষ্টভাবে পার্ট 1-এ আজকে আমি আলোচনা করব সেন্টেন্স নিয়ে, কিন্তু এই সেন্টেন্সটাকে কয় ভাগে ভাগ করা যায় এবং কোন দিক দিয়ে আমি সেটাই আজকে আলোচনা করব। চলো যাই আমরা আমাদের নেক্সট স্লাইডে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই স্লাইডে দেখতে পাচ্ছি সেন্টেন্স। প্রথমত সেন্টেন্স মানে আমরা জানি বাক্য। সেন্টেন্স, এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। যদি তোমাকে প্রশ্ন করা হয় সেন্টেন্স বা বাক্য কাকে বলা হয়, তুমি সুন্দর এবং প্রাঞ্জল ভাষায় বলবে এক বা একের অধিক কোনো ওয়ার্ড বা শব্দ যখন পাশাপাশি বসে এবং একজন বক্তার মনের ভাবটা যদি সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আরও সহজ ভাষায় যদি তুমি বলো একটি ওয়ার্ড হতে পারে, দুটি ওয়ার্ড হতে পারে বা তিনটি শব্দ হতে পারে, এই শব্দগুলো পাশাপাশি বসবে এবং অর্থপূর্ণ অর্থ প্রকাশ করবে, তবেই তাকে কিন্তু সেন্টেন্স বা বাক্য বলে। লেটস গো অ্যান্ড সি, আমরা উদাহরণ দেখলে হয়তো ক্লিয়ার হতে পারবো। মোরওভার ইট মে কনসিস্ট অফ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। আসলে একটা সেন্টেন্স গঠন করতে গেলে একটা সাবজেক্ট বা কর্তা লাগে এবং একটা ভার্ব বা ক্রিয়া লাগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেটাই দেখব উদাহরণের মাধ্যমে। দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আমরা প্রতিদিন ইংরেজি চর্চা করি। সরি, হেয়ার উই সাবজেক্ট, প্র্যাকটিস ভার্ব, ইংলিশ এভরিডে পুরোটুকু একটা অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই কিন্তু বলেছি যে একটা সেন্টেন্স বা বাক্য হতে গেলে একটা সাবজেক্ট লাগে এবং একটা ভার্ব লাগে। দেখো এখানে কিন্তু দেওয়া আছে, উই একটা সাবজেক্ট, প্র্যাকটিস হচ্ছে একটা ভার্ব। সুতরাং এটি একটি সেন্টেন্স এবং একটা সুন্দর অর্থ কিন্তু প্রকাশ করেছে। দেখো উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, আমরা প্রতিদিন ইংরেজি চর্চা করি। সুতরাং এটি একটি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি উদাহরণ যদি আমরা দেখি, দেখো দি আর্থ গোজ রাউন্ড দি সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটাও কিন্তু অর্থপূর্ণ একটি বাক্য, সুতরাং একটি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই স্লাইডে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি জানলাম তা হচ্ছে সেন্টেন্স
এবং আরও জানলাম যে সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট লাগে এবং একটা ভার্ব থাকতে হয়। পাশাপাশি সেন্টেন্সের উদাহরণও দেখলাম এবং দেখলাম যে একটা সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের অন্য নতুন একটা স্লাইডে দেখি। এবার আমরা দেখতেছি সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো সাবজেক্ট মানে আমরা জানি কর্তা। দেয়ার আর টু টাইপস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দেয়ার পার্টস। অ্যাকচুয়ালি এখানে সেন্টেন্স হবে কিন্তু মিস্টেক হয়ে সাবজেক্ট হয়ে গেছে। তোমরা এটা বুঝে নিও যে এটা আসলে সাবজেক্ট না, একটা সেন্টেন্স হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেয়ার আর টু কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দেয়ার পার্টস। অংশের দিক দিয়ে সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। দেয়ার সেগুলো কি কি? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট মানে কর্তা, প্রেডিকেট মানে বিধেয়। তাহলে আমরা এই স্লাইডে বুঝতে পারলাম যে সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায় অংশের দিক দিয়ে। তা হচ্ছে একটা সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। এখন আমরা দেখব সাবজেক্ট। এ সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ এ পারসন অর থিংস অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেড অর রিটেন। সাবজেক্ট বা কর্তা তাকেই বলা হয়, হতে পারে সে একটা ব্যক্তি বা বস্তু, তার সম্পর্কে যা কিছু বলা হয় না কেন বা লেখা হয় না কেন সেটাই কিন্তু সাবজেক্ট বা কর্তা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম সাবজেক্ট হতে গেলে অবশ্যই সেটা একটা ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে, এবং এই ব্যক্তি বা বস্তু সম্পর্কে যা কিছু বলা হয় না কেন, যা কিছু লেখা হয় না কেন, যদি কে দিয়ে প্রশ্ন করা হয় বা কারা দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু সাবজেক্টটা পাওয়া যায়। তাহলে আমরা সাবজেক্ট বুঝতে পারলাম। চলো লেট কনসিডার অ্যান এক্সাম্পল। আমরা উদাহরণ দেখি। স্টুডেন্টস আর ফিউচার অফ বাংলাদেশ। ছাত্রছাত্রীরা বাংলাদেশের ভবিষ্যৎ। এখানে যদি প্রশ্ন করা হয় এই পুরো অংশটুকু কিন্তু একটা প্রেডিকেট। তাহলে কারা বাংলাদেশের ভবিষ্যৎ প্রশ্ন যদি করা হয় তাহলে অ্যান্সারটা কিন্তু পাওয়া যায় স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা। তার মানে এটাই হচ্ছে সাবজেক্ট। যদি এই বিদেহ দিয়ে বা প্রেডিকেট দিয়ে প্রশ্ন করা হয় কারা বাংলাদেশের ভবিষ্যৎ, তাহলে সাবজেক্টটা পাওয়া যাবে অ্যান্সার স্টুডেন্টস। এটাই হচ্ছে সাবজেক্ট। আর ফিউচার অফ বাংলাদেশ এই পুরো অংশটুকু হচ্ছে প্রেডিকেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরে আরেকটি উদাহরণ আমি দিয়েছি, দেখো। উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আমরা প্রতিদিন ইংরেজি চর্চা করি। কারা প্রতিদিন ইংরেজি চর্চা করে বা কে প্রতিদিন ইংরেজি চর্চা করে? অ্যান্সার পাওয়া যাবে কি? আমরা। তাহলে উই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা এই স্লাইডে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস জানলাম তা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যদি আমরা প্রেডিকেটকে প্রশ্ন করি তাহলে অবশ্যই সাবজেক্ট পাবো। আর সাবজেক্ট সাধারণত একটা বাক্যের প্রথমে বসে, একটা সেন্টেন্সের প্রথমে বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেটস গো আওয়ার নেক্সট স্লাইড অ্যান্ড হোয়াট ইজ ওয়েটিং ফর আস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইডে প্রেডিকেট দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রেডিকেট অ্যান্ড দ্য প্রেডিকেট দ্যাট সেজ হোয়াট দ্য সাবজেক্ট ডাজ। আসলে সাবজেক্ট যাই করে না কেন সেটা কিন্তু প্রেডিকেট। লেট কনসিডার অ্যান এক্সাম্পল। আমরা উদাহরণ যদি দেখি। আর ফিউচার অফ বাংলাদেশ। স্টুডেন্টস আর ফিউচার অফ বাংলাদেশ। দেখো এখানে আন্ডারলাইন দিয়ে কিন্তু আমি বুঝিয়েছি যে এই অংশটুকু কিন্তু প্রেডিকেট। সাবজেক্ট যেহেতু স্টুডেন্ট ছিল, সাবজেক্ট বাদ দিলে যা অংশটুকু থাকে সেই অংশটুকু কিন্তু প্রেডিকেট বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে স্টুডেন্ট যদি সাবজেক্ট হয় অবশ্যই আর ফিউচার অফ বাংলাদেশ পুরো অংশটুকু হচ্ছে প্রেডিকেট। সিমিলারলি উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আমরা প্রতিদিন ইংরেজি চর্চা করি। উই যদি সাবজেক্ট হয় ডেফিনেটলি প্র্যাকটিস ইংলিশ এভরিডে এই অংশটুকু প্রেডিকেট হবে। যদি প্রশ্ন করা হয় উইকে, আমরা প্রতিদিন কি করি, আমরা কি করি, উইকে যদি প্রশ্ন করা হয় আমরা কি করি, তাহলে কি বলবে? প্র্যাকটিস ইংলিশ এভরিডে, প্রতিদিন ইংরেজি চর্চা করি। দেখো সাবজেক্টকে প্রশ্ন করলো কি দিয়ে, যে আমরা কি করি, তাহলে প্র্যাকটিস ইংলিশ এভরিডে, ইংরেজি চর্চা করি প্রতিদিন, এই অংশটুকু হচ্ছে প্রেডিকেট। সুতরাং সাবজেক্টকে যদি প্রশ্ন করা হয় তাহলে প্রেডিকেট কিন্তু পাওয়া যাবে। এখানে যদি প্রশ্ন করা হয় ছাত্রছাত্রীরা কি, তাহলে এখানে অ্যান্সার আছে আর ফিউচার অফ বাংলাদেশ, বাংলাদেশের ভবিষ্যৎ। ছাত্রছাত্রীরা বাংলাদেশের ভবিষ্যৎ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইডে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস জানলাম যে প্রেডিকেট অর্থাৎ বিদেহ। একটা সেন্টেন্সের মধ্যে দুটো অংশ থাকে, মানে অংশের দিক দিয়ে সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা সাবজেক্ট একটা হচ্ছে প্রেডিকেট।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও জানলাম যে সাবজেক্ট মানে কর্তা, প্রেডিকেট মানে বিদেহ। সাবজেক্ট সাধারণত বাক্যের প্রথমেই বসে, প্রেডিকেট সাবজেক্টকে বাদ দিলে যে অংশটুকু থাকে সবটুকুই হচ্ছে প্রেডিকেট। লেটস গো অ্যান্ড সি আওয়ার নেক্সট স্লাইড। দেখো এখানে আরেকটি বিষয়, হয়তো একটা সেন্টেন্স, একটা লাইন আমি হয়তো ওভার চলে যাচ্ছিলাম। দেখো, এ সেন্টেন্স ইউজুয়ালি স্টার্টস উইথ এ সাবজেক্ট অ্যান্ড দেন প্রেডিকেট কামস। আমি যে কথাটা আগেই বলেছি যে একটা সেন্টেন্স সাধারণত প্রথমে সাবজেক্ট আসে, এরপরে কিন্তু প্রেডিকেটটা আসে। লেটস গো আওয়ার নেক্সট স্লাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি A sentence usually starts with a subject and then predicate come. একটা সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমে একটা সাবজেক্ট আসে, তারপরে কিন্তু প্রেডিকেট আসে। এন বি দেওয়া আছে, দেখো বিশেষ দ্রষ্টব্য এখানে দিয়েছে। সাম কেস লাইক অর্ডার, অ্যাডভাইস অর রিকোয়েস্ট, সাবজেক্ট ইজ নট মেনশন, ইট ইজ আন্ডারস্টুড, ইউজার স্টুড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে সাবজেক্ট অনেক সময় কি থাকে, মেনশন করা হয় না। সেটা হতে পারে অর্ডারের ক্ষেত্রে, অ্যাডভাইসের ক্ষেত্রে এবং রিকোয়েস্টের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা লুকায়িত থাকে বা ইনভিজিবল থাকে বা ইমপ্লিসিট থাকতে পারে। আমরা কিন্তু জানি যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, যে সেন্টেন্স সে সাবজেক্ট সাধারণত উজ্জ্ব থাকে বা ইনভিজিবল থাকে, সেই কথাটাই কিন্তু এখানে বলছে। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স হতে গেলে সাধারণত অর্ডার হতে পারে, অ্যাডভাইস হতে পারে, রিকোয়েস্ট হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার যে পরবর্তী যে পার্ট আছে, পার্ট 2, 3, 4 আছে, সেখানে তোমরা কিন্তু ডিটেলস এই যে সাবজেক্ট অনেক সময় পাওয়া যায় না, সাবজেক্ট অনেক সময় দেখা যায় না, মেনশন করা হয় না, এই সম্পর্কে ডিটেলস আমি আলোচনা করেছি এবং তোমরা হয়তো অতি সত্বর পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখি আমরা এক্সাম্পলের মাধ্যমে যে অনেক সময় সাবজেক্টকে মেনশন করা হয় না। হ্যাঁ, আমরা পেয়েছি। দেখো, ইউ কিপ কোয়াইট, এখানে কিন্তু ইউ নাই, এখানে জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি কিপ কোয়াইট, শান্ত হও। তাহলে এখানে শান্ত হও কে বলতেছে? ইউ বলতেছে, কিন্তু এই ইউটা ইমপ্লিসিট হিসেবে আছে, ইনভিজিবল হিসেবে আছে। সুতরাং কিপ কোয়াইট একটা কিন্তু সেন্টেন্স, এবং এই সেন্টেন্সের কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রেডিকেট আছে বাট নো সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট নাই। আবার দেখো, টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নিও, আমরা কিন্তু অনেক সময় বলি। দেখো এখানে ইউ কিন্তু ইমপ্লিসিট বা ইনভিজিবল আছে। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, কে বলতেছে? আই বলতেছে। এই আইটা কিন্তু ইমপ্লিসিট বা ইনভিজিবল থাকে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে একটা সেন্টেন্স হতে গেলে যে প্রথমে সাবজেক্ট তারপরে প্রেডিকেট হয়। হ্যাঁ, ঠিক কথাটা। তারপরেও কিন্তু অনেক সময় সাবজেক্ট থাকে না, শুধু প্রেডিকেট দিয়েই কিন্তু একটা সেন্টেন্স গঠিত হয়। সাবজেক্টটি অনেক সময় ইমপ্লিসিট বা ইনভিজিবল থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যান্ড সামটাইমস সেন্টেন্স স্টার্টস উইথ দি প্রেডিকেট অ্যান্ড দেন সাবজেক্ট কাম। আবার অনেক সময় দেখা যায় একটা সেন্টেন্স সে প্রথমে প্রেডিকেট দিয়ে শুরু হয়, পরে কিন্তু সাবজেক্ট আসে। আমরা হয়তো অনেকেই কিন্তু জানি না যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে, আমরা কিন্তু সবাই এটাই জানি যে সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট, এরপরে কিন্তু প্রেডিকেট। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে সেন্টেন্স গঠন করতে গেলে অনেক সময় প্রেডিকেটটা সামনে আসে, পরে সাবজেক্টটা আসে। হ্যাঁ, দেখো এখানে কিন্তু আমি একটি উদাহরণ দিয়েছি, লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এখানে লং লিভ দেখো প্রেডিকেট, বাংলাদেশ একটি সাবজেক্ট। অনুরূপভাবে আরেকটি দেখো উদাহরণ, একটি উদাহরণ আমি দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাঁটি হাঁটি পায়ে হয়তো আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমি বরাবরের মতো তোমাদের জন্য ব্রেন টেস্টের ব্যবস্থা করে থাকি। আজও তোমাদের জন্য ব্রেন টেস্ট আমি নিব। দেখো, প্রথম যে ব্রেন টেস্ট ফর ইউ তা হচ্ছে উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এখানে আন্ডারলাইন দিয়ে যে অংশটুকু বোঝানো হয়েছে আসলে মূলত কি, সাবজেক্ট না প্রেডিকেট, দুটো অপশন দেওয়া আছে। আমার ক্লাসটি যারা অলরেডি দেখেছো হয়তো তারা উপলব্ধি করতে পেরেছো। প্র্যাকটিস ইংলিশ এভরিডে, এই পুরো অংশটুকু হচ্ছে প্রেডিকেট, সঠিক উত্তর। দ্বিতীয় ব্রেন টেস্ট, সেটা হচ্ছে স্টুডেন্টস আর ফিউচার অফ বাংলাদেশ। এখানে স্টুডেন্টসকে আমি আন্ডারলাইন দিয়ে বুঝিয়েছি আসলে স্টুডেন্টস কি, সাবজেক্ট না প্রেডিকেট। সঠিক উত্তর হচ্ছে সাবজেক্ট। শিক্ষার্থী বন্ধুরা, থার্ড কোশ্চেন, এ সেন্টেন্স ইউজুয়ালি স্টার্টস উইথ এ ড্যাশ অ্যান্ড দেন ড্যাশ কামস। সাধারণত একটা সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমে কি আসে? প্রথমে আসে সাবজেক্ট, তারপর আসে প্রেডিকেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর কোশ্চেন,
প্রেডিকেট প্লাস সাবজেক্ট, এখানে আমি দুটো উদাহরণ দিয়েছি, দেখো লং লিভ বাংলাদেশ এবং বাংলাদেশ লং লিভ। সঠিক উত্তর কোনটি হবে? এই অনুসারে, এই গঠন অনুসারে প্রেডিকেট প্রথম হবে, তারপরে সাবজেক্ট হবে। হ্যাঁ, আমরা পেয়েছি, সঠিক উত্তর হচ্ছে লং লিভ বাংলাদেশ। এই অংশটি হচ্ছে প্রেডিকেট প্লাস সাবজেক্ট, এটাই হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত ছিল তোমাদের জন্য আজকের এই আমার অনলাইন ক্লাস। আশা করি তোমাদের হয়তো অনেক ভালো লেগেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হয়তো একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য, পাশাপাশি লাইক শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলি, আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 আলোচনা করেছি। তোমরা সম্পূর্ণ অংশটুকুই কিন্তু দেখবে। যদি না দেখো হয়তো তোমরা সঠিকভাবে হয়তো বুঝতে পারবে না। আর আমি এট এ গ্লান্স আবার একটু রিভাইজ দিয়ে দিই। আজকে যে আমি আলোচনা করলাম সেটা হচ্ছে সেন্টেন্সকে মূলত অংশের দিক দিয়ে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সাবজেক্ট মানে কর্তা, আরেকটি হচ্ছে প্রেডিকেট মানে বিদেহ। সাবজেক্ট তাকেই বলা হয়, কর্তা তাকেই বলা হয়। এই কর্তা হতে পারে কোনো একটা ব্যক্তি সম্পর্কে বা বস্তু সম্পর্কে, যা কিছু বলা হয় না কেন, যা কিছু লেখা হয় না কেন, সেটাই কিন্তু সাবজেক্ট বা কর্তা। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কিন্তু সাবজেক্ট পাওয়া যায়। এবং আমরা আরও দেখলাম প্রেডিকেট মানে বিদেহ। সাবজেক্টের অংশটুকু যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু প্রেডিকেটটা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও দেখলাম যে অনেক সময় অনেক সেন্টেন্স কিন্তু প্রথমে প্রেডিকেট হয়, পরে সাবজেক্ট হয়। এবং আমরা এও দেখলাম যে সেন্টেন্স অনেক সময় শুধু প্রেডিকেট দিয়েই হয়, সাবজেক্ট অনেক সময় মেনশন করা হয় না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানালাম। সো বেস্ট অফ লাক।